আসসালামু আলাইকুম সুধী দর্শক, আশা করি ভালো আছেন। শুরুতে সবার জন্য নিরন্তর ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আজকে আমরা আসলে এত বড় বিষয় নিয়ে আলোচনা করার কোনো যোগ্যতা আমাদের নেই, তবু আমরা একটু আলোচনা করছি জুলাই বিপ্লবের 1 বছর অতিক্রান্ত এবং তা কিছুটা ফিরে দেখা। পৃথিবীতে অনেক রেভলিউশন হয়েছে। সেই রেভলিউশনের মাধ্যমে সবচেয়ে উল্লেখযোগ্য ফ্রান্স রেভলিউশন 1789, অক্টোবর রেভলিউশন 1917, হাইতিয়ান রেভলিউশন 1791, কিউবান রেভলিউশন 1961 এবং আরেকটা রেভলিউশন জুলাই রেভলিউশন নামে বলা হয়, সেটাও ফ্রান্স রেভলিউশন। সেটা হলো 1830। আমাদের রেভলিউশনও জুলাই রেভলিউশন নামে খ্যাত। আমি জানি না যে পৃথিবীর ইতিহাসে আমাদের এই রেভলিউশন স্থান পাবে কিনা বা ইতিহাসে ঠাঁই পাবে কিনা, কিন্তু এটা বাংলাদেশের মানুষের মনে, স্পেশালি সাধারণ মানুষ, সুবিধাবাদী মানুষ নয়, যারা ক্ষণে ক্ষণে রূপ বদলায় রাজনৈতিক নেতাদের মতো এবং আমলা কামলা সব কিছু বড় বড় জায়গায় থেকে নীতি বিসর্জন দিয়ে শুধু পদ ও মর্যাদা এবং ক্ষমতা, মানে টাকা পয়সার জন্য সব কিছু করে, তাদের কাছে হয়তো মনে থাকবে না। কিন্তু সাধারণ দরিদ্র খেটে খাওয়া মানুষ বা যারা কথা বলতে পারছিল না, ছাত্র জনতা, তাদের এই বিপ্লবের কথা অনেকদিন মনে থাকবে। তো দেখতে দেখতে প্রায় 1 বছর পার হয়ে গেল। সরকার 18 আগস্ট শপথ নিয়েছিলেন এবং আজকে 5 আগস্ট চলে গেল। তা আমরা চেষ্টা করে দেখি যে এই 5 আগস্ট, এই 1 বছরে সরকারের সফলতা বিফলতা এত আলোচনা করা যাবে না, মানে কি অবস্থায় কেটেছে বাংলাদেশ। আমরা ফিরে দেখি। সবচেয়ে বড় কথা যে মানুষ যে প্রত্যাশা নিয়ে এই বিপ্লব করেছিল বা করেছিলেন, সেটার সাথে আসলে আজকে পাওয়ার কোনো, যদিও এটা খুব অল্প সময়, কিন্তু আজকে পাওয়ার কোনো মিল নেই। আমরা জানি যে 1971-এও আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সেটা অনেক বড় বিপ্লব, অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু যারা এখনো মনে আছে তারা দেখবেন যে 6 মাস পরেই এবং মানুষের সে স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। মানুষ এই রিলিফ চুরি, কম্বল চুরি, দুর্নীতি, তারপরে ওই সময় জাসদের অভ্যুত্থান হয়েছিল, ব্যাপক গ্রামে গঞ্জে ডাকাতি হতো এবং পরে রক্ষী বাহিনী দিয়ে এটা দমন করার চেষ্টা করা হয়েছিল, যেটা ছিল মানুষ। এবার আমরা 90-তেও আবার অনেক এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, কিন্তু আসলে মানুষ, বাংলাদেশের মানুষ পরিবর্তন হয়নি, পরিবর্তন হবার নয়। আমরা আসলে কি বলবো, যে আমরা আসলে নীতিহীনতায় ভুগছি, বেসিক হিউম্যানিটি আমরা ভুলে গেছি। যাই হোক, আবার 24-এও আমরা বিপ্লব করেছি, ছাত্র জনতা 2000 জীবন বিসর্জন হয়েছে, 22,000 মানুষ আহত হয়েছে। তারপরেও কিছু মানুষ দেখবেন যে এই যে এত বড় একটা অর্জনের কথা আমি বলবো না, এত বড় স্যাক্রিফাইস, কিন্তু যারা আগে রেজিমে ছিলেন তারা এটা এখনো তারা বোঝে না, যে বুঝলে খুব ভালো হতো। তারা যেমন মসজিদের মতো জায়গায় বসে শেখ মুজিবুর রহমানের ছবি মসজিদে ঢুকিয়ে দিয়েছেন, তারা আলেমাদের মাইক হর্ন ঘুরিয়ে দিচ্ছেন এবং নিষেধ করছেন। কিন্তু তাই না, তারা যে সমস্ত অসম চুক্তি করেছে দেশে ইন্ডিয়ার সাথে, সে একমাত্র স্বাধীনতা বিক্রি দেওয়ারই নামান্তর। অর্থ লুটপাট, এগুলো তো আমরা সবাই জানি, মানি ট্রান্সফার, মানি লন্ডারিং এবং সব কিছু, মানে এটা ছিল আসলে গুণ খুন, এটা সব বলার অপেক্ষা রাখে। তারপরেও এই যে আন্দোলনের পরে তারা যদি বুঝতেন এবং বুঝে যদি নিজেদেরকে সংযত রাখতেন অথবা দুঃখ প্রকাশ করে ভালো হতেন, তাহলে কিন্তু হতো। কিন্তু তারপরেও এই যে আমাদের আবার অনেক সুধীজন আছে। ওই দিনে দেখলাম যে আওয়ামী লীগের পরিকল্পনা দুর্বল বিধায় তারা ক্ষমতায়, মানে একজন ইউটিউবার দেখলাম, আওয়ামী লীগের পরিকল্পনা দুর্বল, এই জন্য তারা ফিরে আসতে পারছে না বা ঢাকা দখল করে। যে পরিকল্পনার মধ্যে সন্ত্রাস, অস্ত্রবাদ, ট্রেনিং, যেখানে অনেক লোকজন জড়িত থাকে, মানে
অস্বস্তিকর পরিস্থিতি, অস্থির পরিস্থিতি তৈরি করে তারা ঢাকা দখল করবে, সেই পরিকল্পনা হয় কি করে আসলে আমার মাথায় আসে না। যাই হোক, আমরা ওদিকে না যাই, আমরা খুব ছোট মানুষ, ছোট ছোট কথা বলি। সবচেয়ে বড় কথা যে ইউনূস সরকারের মানে গঠিত হওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে নাম্বার 1 পুলিশকে কাজে ফিরিয়ে নিয়ে আসা। হ্যাঁ, কারণ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি অন্যায় যদি কেউ করে থাকে মানুষের বিরুদ্ধে এবং আগেকার রেজিম সরকারের পক্ষে, সেটা হলো পুলিশ বাহিনী। হ্যাঁ, তারা এবং ছাত্র জনতার পক্ষে ব্যাপক গুলিগুলা করে তারা, এবং তাদের ফিরে আসা ছিল আসলে অসম্ভব কষ্টকর। তারপরও সরকার তাদেরকে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু সরকারের ভুল কোথায়? সরকারের ভুল হলো যে যারা এই ধরনের কাজের ছিল তাদেরকে এই ঢালাও ফিরতে না দিয়ে বেছে বেছে ফিরতে দেওয়া এবং তাদেরকে সরিয়ে দেওয়া। কিন্তু সরকার সেটা করতে পারেনি, এবং এই যারা ফিরে এসেছেন তারা কিন্তু খুব একটা পরিবর্তিত হয়েছে বলে মনে হয় না। এই আপনি থানাগুলোতে বা তাদের বিহেভিয়ারিয়াল কোনো পরিবর্তন এসেছে মনে হয় না। তারা আগের মতোই আছে, তারা ঠিকমতো ডিউটি দেয় না। আপনি দেখবেন যে কোথাও হলে তারা দৌড় লাফঝাপ দিয়ে যায় না, বা পারফরমেন্সের কোনো পরিবর্তন হয় না, যদিও তারা যাদের কাছে ক্ষমতা চেয়েছিল। কারণ ওই মানুষগুলো সবই আগেকার সরকারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া। সরকার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া কী হয়েছে? আপনি তার মনুষ্যত্ব হারান নেই। আপনি যে মানুষ, আপনি একজন বাংলাদেশি, আপনি তো কোনো দলের কর্মী না, আপনি সরকারের কর্মী। আপনারা সেভাবে কাজ করলেই কিন্তু মানুষ অনেকটাই আপনাদের ভুলে যেত। কিন্তু আসলে দেখা যায় যে পুলিশ একেবারে নিষ্ক্রিয়। এবং আর একটা কথা, আমাদের প্রফেসর নজরুল সাহেব উপদেষ্টা উনি বলেছেন যে পুলিশ ভর্তি করতে নাকি 2 বছর লাগে। মানে এটা একটা কী ধরনের কথা? যদি ইরানের দিকে তাকাই, ইরানে যখন বিপ্লব হয় তখন দেখা গেছে যে আগেকার সরকারের সেনাবাহিনী সবই তো ছিল, কিন্তু তারা একটা IRGC তৈরি করেছিল পাশাপাশি। এবং যেহেতু তারা এবং তাদেরকে দিয়ে অনেক কাজ তারা চালিয়ে নিয়েছেন বা করে নিচ্ছেন, তা সরকার যদি সাথে সাথে কিছু লোকজন রিক্রুট করে এগুলো করতে, তাহলে কিন্তু আজকে অবস্থা শর্ট ট্রেনিং দিয়ে সরকার পারে না এমন কোনো একটা BCS এর না হোক, এই যে ACP অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ বা ASP অ্যাসিস্ট্যান্ট সুপার পুলিশ, তার নিচে এক ধাপ, তার নামে একটা ডেপুটি লাগাই দিয়ে এগুলি তো আসলে এই যে যতগুলি থানা এই ধরনের কিছু মানুষ রিক্রুট করে আর কিছু কনস্টেবল, এবং এই থানাগুলো যদি তাদের দায়িত্বে দেওয়া হতো, আগেকার পুরনো সে অফিসারদের নয়, এই নতুন অফিসারদেরকে থানা প্রদান করে, যেমন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এই ধরনের পোস্ট ক্রিয়েট করে, এটা কিন্তু কোনো ব্যাপার ছিল না। জাস্ট নিজের সহায়তা নিয়ে 1 মাসের ট্রেনিং দিয়ে, যেহেতু সবাই শিক্ষিত মানুষ, ট্রেনিং দিয়ে পরে তারা আবার তাদেরকে ডেপুটেশন অল্প অল্প করে পাঠায়, যে পরিস্থিতি শান্ত হলে এটা করা যেত। কিন্তু আমরা দেখেছি যে আসলে পুলিশের মানে রেডিক্যালি কোনো চেঞ্জ হয়নি, বলতে পারেন যে আগের মতোই তারা চলছে, এবং বরং তারা কাজকর্ম শুধু করছে না, মানে একেবারেই হাত পা গুটিয়ে বসে আছেন, যার জন্য দেশে অনেকেই বলে যে নিরাপত্তার অভাব। তো এটা গেল ইউনূস সাহেবের পুলিশ ম্যানেজমেন্টের একটা দিক। এরপর হলো হিউম্যান রাইটস। মানে আগেকার সরকারের সময় একেবারে হিউম্যান রাইটসের ব্যাপক পরিবর্তন হয়েছিল। আমরা জানি সেখানে গুম খুম এগুলো ছিল স্বাভাবিক বিষয়, মানুষকে র্যাব দিয়ে ধরে নিয়ে যাওয়া, মানুষের কথা আর জি না শোনা। তা সেসব দিকে সরকার এই হিউম্যান রাইটসের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং আগেকার যে অপকর্মগুলি হয়েছে সেগুলোরও মানে বিচার বিশ্লেষণ করে পরিস্থিতি উন্নতি করার চেষ্টা করছে। তারপরে ইকোনমিক রিফর্ম, কিন্তু সরকারের যদি কোনো সাফল্য থেকে থাকে সেটা হলো ইকোনমিক রিফর্ম। আমরা জানি যে স্পেশালি যেমন রিজার্ভ, আগেকার গভর্নমেন্ট যখন চলে যান তখন BPM 6 অনুসারে হাই লিকুইডিটি অর্থাৎ রিজার্ভ ছিল অনলি $40 মিলিয়ন। এখন কিন্তু অলমোস্ট BPM 6 অনুসারে প্রায় 24। এটা এই যে তারপরে তারা $4 বিলিয়ন লোন পরিশোধ করেছে, বাজারে ডলারকে বা টাকাকে স্টেবল করেছে। এখন কিন্তু এই যে ডলার ওপেন করে দিয়েছে বাজার যোগ্যতায়, ডিমান্ড আর সাপ্লাইয়ের উপরে ডলার নির্ধারণ হবে। কিন্তু এখন দেখা কিন্তু আগের মতো হয়ে যাচ্ছে না, মানে বাজার কিন্তু স্টেবল আছে। এটা একটা বিরাট কৃতিত্ব। এবং অনেকগুলো ব্যাংক মানে তাদের এই যে প্রায় 27,000 কোটি, কেউ বলে যে 52,000 কোটি ছাপিয়ে দিয়ে লিকুইডিটি সাপোর্ট দিয়ে অনেকগুলি ব্যাংককে কিন্তু ফিরিয়ে আনতে পেরেছে। তার মধ্যে যেমন ইসলাম ব্যাংক, UCB, NBL,
আর 5টি ইসলামী ব্যাংক এখন খুলে করতে পারেনি, যেমন এক্সিম ব্যাংক, হারিস ব্যাংক, আরও কি ইউনিয়ন এগুলো মিলে তাদের অবস্থা আসলে খারাপ। তারপরে আমি বলবো যে এগুলো মার্জার করার কথাবার্তা হচ্ছে, কিন্তু এই মার্জার করে যে আসলে সফলতা পাওয়া যাবে এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। পৃথিবীতে অনেক দেশে মার্জারের পরেও ব্যর্থ হয়েছে। এবং তাছাড়া যেমন ইকোনমিক দিক দিয়ে যেমন এক্সপোর্ট বেড়েছে, ইম্পোর্ট কমেছে, তারপরে বাজার কিছুটা স্টেবল আছে। আমরা রমজানের মধ্যে দেখেছি যে বাজার দর অনেকটা স্টেবল ছিল। হ্যাঁ, অবৈধ পয়সা কিছু কমেছে, যার জন্য হয়তো বাজারে বেচাকেনা একটু কমে গেছে। তারপরে দিস ইজ দ্য অ্যাকচুয়াল পিকচার অফ দ্য কান্ট্রি। আপনি টাকা পয়সা চুরি করে নিয়ে বাজারে একটা ফ্লো তৈরি করলেন, এটা তো আসলে সঠিক ইকোনমি নয়। তারপরে ইনফ্লেশন কমেছে, মূল্যস্ফীতি অনেকটাই বলা হচ্ছে যে 8.787 বা লাইক দিস। যাই হোক, এটা আসলে সরকারের সবচেয়ে বড় সফলতা। ট্রান্সপারেন্সি অ্যান্ড কন্ট্রোল। সরকার আসলে সবচেয়ে চেষ্টা করেছে যে সমস্ত ক্ষেত্রে স্বচ্ছতা। এই যে আগেকার বিভিন্ন প্রজেক্টে মানে ওভার ভ্যালুয়েশন করে করে প্রজেক্টগুলো করেছে সরকার, সেসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রজেক্টগুলো রিসাইজ করেছে এবং রিএস্টিমেট করেছে। এটা শোনা যায় যে প্রায় 46,000 কোটি টাকা গভর্নমেন্ট সাশ্রয় করেছে এবং কোনো কোনো প্রজেক্ট পরিবর্তনও করেছে, কোনো কোনো প্রজেক্ট চেঞ্জ করেছে, রিমডেলিং করেছে এবং অর্থনৈতিক যে এস্টিমেটটা সেটা তারা খুঁটিয়ে দেখেছেন এবং এ ব্যাপারেও গভর্নমেন্ট অনেকটাই সফল হয়েছে। এবং কোন কোন এই যে ট্রান্সপারেন্সি স্বচ্ছতার ব্যাপারে কোন কোন প্রজেক্টে তারা মানে দেশের জন্য ভায়াবল নয় সেটাও কিন্তু তারা অনেকটা খুঁজে বের করতে সক্ষম হয়েছে। যেমন আরেকটা কথা, যেমন সিভিল মিলিটারি রিলেশনস, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে আমাদের। আমরা সেই 5ই আগস্টের পর থেকে শুনছি, কিন্তু আসলে সম্পর্কটা এখন কিন্তু অনেকটাই স্বাভাবিক এবং এটা সরকার যে গভর্নমেন্ট এবং মিলিটারি রিলেশনস, যারা সেনাবাহিনী প্রধান তাদের মধ্যে রিলেশনটা অনেকটাই ডেভেলপ করতে পেরেছে এবং মিলিটারি সরকারের সাথেই আছেন, এটা স্পষ্ট বোঝা যায়। তার জন্য ফরেন পলিসি, এই ইউনিস গভর্নমেন্ট ক্ষমতায় আসার সবচেয়ে প্রেশারের মধ্যে যেটা করেছিলেন যে ফরেন পলিসি, একদিকে আমেরিকা, একদিকে চায়না, একদিকে ইন্ডিয়া, এই ত্রিমাত্রিক প্রেশারে সরকারের আসলে ব্যালেন্স করা ছিল অনেক কঠিন। কারণ চায়নাকে আমাদের খুব দরকার, আমাদের দৈনন্দিন জীবন, আমাদের অর্থনৈতিক উন্নতি, ইম্পোর্ট এক্সপোর্ট খুব বেশি হয় না, বাট ক্যাপিটাল মেশিনারি, মাঝে মাঝে লোন এবং সামরিক ইকুইপমেন্ট, মিলিটারি ইকুইপমেন্টের জন্য আমাদের একমাত্র সোর্স ঠিক বলবো না, বাট ইম্পর্টেন্ট সোর্স হলো চায়না। তো চায়নাদের সঙ্গে আসলে অথচ আমাদের রিলেশন মেনটেন করা একেবারে অবভিয়াস। অন্যদিকে আমেরিকান চাপ, আমরা যেন চায়নার সাথে সম্পর্ক না করি, ইন্ডিয়ান চাপ। তো ইন্ডিয়ার সাথে তো আমাদের রিলেশন একদম তলানিতে যেয়ে ঠেকেছে এবং আপনারা দেখবেন যে একটা সাধারণ বিষয় দিয়ে বিবেচনা করলে এই যে যেসব ট্রেনগুলো, ঢাকা কলকাতা ট্রেন, এই যে এদিকে এদিকে আরো কোথায় ছিল, সেইগুলো পর্যন্ত বন্ধ আছে। এই যে মানুষের চিকিৎসার ভিসা বন্ধ আছে, ট্রাভেলিংয়ের একটা বন্ধ আছে, ঠিক আছে আপনি নিলেন না, কিন্তু চিকিৎসার বিষয় খুব সাময়িক। তো কী হয়েছে, মানুষ কি বেঁচে যাচ্ছে না? বাংলাদেশের মানুষ অন্য জায়গায় যাচ্ছে। এই যে প্রেশারে বাংলাদেশ চিকিৎসা বিভাগ আছে, স্বাস্থ্যক্ষেত্র, আমি আশা করি যে এই প্রেশারের জন্যই তারা এক সময় ডেভেলপমেন্ট করবে, মানে বিকল্প হিসাবে। মানে আপনি যত রেস্ট্রিকশনের মধ্যে থাকবেন তত আপনার বাঁচার আকাঙ্ক্ষা প্রবল হবে এবং আপনি তেরে ফুরে সেই রেস্ট্রিকশন তাড়িয়ে দিতে পারবেন। ইউনিট সরকারের আরেকটা যেটা ফিরে দেখার মধ্যে পড়েছে সেটা হলো তারা 11 রিফর্ম কমিশন গঠন করেছে। এর মধ্যে যেমন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকট্রাল সিস্টেম রিফর্ম, জুডিশিয়ারি, আরও কত কি। কিন্তু এগুলি হয়তো তারপর ওই যে দেবব্রত ভট্টাচার্যের আন্ডারে যে কী পরিমাণ টাকা চুরি হয়েছিল, তো এগুলো আসলে রিপোর্ট হিসেবে জমা পড়েছে, কিন্তু এগুলো আসলে মানে প্রয়োগ কতটুকু হয়েছে, মানুষ কতটুকু এর সুফল পেতে পেরেছে বা সুফল পাচ্ছে, এ পর্যন্ত এরকম কোনো নজির নেই। যে কমিশনগুলো, যেটা শুধু আমার কাছে মনে হয়েছে একমাত্র যেটা হতে পারে সেটা হলো যে ইলেকশন, মানে এই যে ইলেকশনের নির্বাচন কমিশনের মানে রিফর্ম, তারপরে নির্বাচন কমিশন এরকম ম্যান পাওয়ার নেই, তাদেরকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন উপরেই নির্ভর করতে হবে। তো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনই মূলত, নির্বাচন কমিশন ঢাকা বসে চেষ্টা করে, বাট সিভিল অ্যাডমিনিস্ট্রেশনই মূলত ইলেকশনটা ক্যারি আউট করে। তো সেখানে অনেক কিছুই ঘটতে পারে।
যাই হোক, মানুষ আশা করেছিল যে সব রিফর্মের, এবং এই রিফর্ম আজ হয়েছে এবং আগামীকাল যারা ইলেকটেড গভর্নমেন্ট আসবে সেখানে মানুষের কি উপকার হবে। আসলে মানুষ তো বিপ্লব করেছে, এই আপনি হিউম্যান রাইট আর নির্বাচন কমিশন চেঞ্জ করে ফেললেন, এই যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এই যে মানুষের বেতন ভাড়াই ফেললেন, এগুলো তো সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষের যে বেসিক অধিকার, ডাল মানে অন্ন, বস্ত্র, শিক্ষা এবং বাসস্থান, এটার কি গ্যারান্টি? এই রিফর্মের মধ্যে আমার কথা হলো যে এই যে রিফর্ম, এই যে কমিশন আমরা গড়লাম, এই কমিশনের মধ্যে মানুষের যে এই যে বেসিক নিডস, এইটার কথা তো কোথাও প্রতিফলিত হয়নি। যে মানুষের বাড়ি বানায় দাও, মানুষের 2 বেলা খাওয়ার যাতে গ্যারান্টি থাকে সেরকম করে দাও, শিক্ষা ব্যবস্থা যাতে একেবারে কম্পালসারি হয়ে যায়, তার স্বাস্থ্যের জন্য, পরীক্ষার জন্য যেন কোনো চিকিৎসা মানে ব্যয়ভার না লাগে। তো এই ধরনের কোনো এই যে কমিশন হলো এবং যে রিফর্ম হলো, মানুষের বেসিক নিডসের কোনো গ্যারান্টির প্রতিফলন দেখা যায়নি। অর্থাৎ মানুষ যেটা প্রত্যাশা করেছিল আন্দোলনের মাধ্যমে যে তারা যেন বেঁচে থাকতে পারে অ্যাটলিস্ট ভদ্রভাবে এবং তার ন্যূনতম অধিকার নিয়ে এবং ন্যূনতম বেসিক রিকোয়ারমেন্টসটা সে যেন পেতে পারে, সেটা রাষ্ট্রীয়ভাবে হোক, কর্ম সৃষ্টি করে হোক, যেভাবেই হোক, বা তার পে স্কেল সংশোধন। তো আমি দেখছি খালি সরকারের যারা চাকরি করে তাদের জন্যই পে স্কেল, মানে মনে হচ্ছে যে ইউনিট সরকার আর বিপ্লব হয়েছিল যে এই সরকারি অফিসার যারা এই 15 বছরে হাসিনার দাবিদারি করেছে তাদের পে স্কেল বাড়ানোর জন্যেই মানে ইউনিট গভর্নমেন্ট এসেছেন। ভাই আন্দোলনটা হয়েছে সরকার যারা এই 15 বছরে কোনো কাজে লাগেনি, সরকারের তারা আগেকার রিজিম গভর্নমেন্টের দাবিদারি করেছে, শুধু তাদের পে স্কেল চেঞ্জ করার জন্যেই ইউনিট সরকারের যেন গঠন হয়েছে। এরপর আসি ঐক্যমত কমিশন। হ্যাঁ, এটা একটা প্রফেসর রিয়াজের মাধ্যমে একটা বিরল দৃষ্টান্ত। আর শোনা যায় যে সারা পৃথিবীতে নাকি কোথাও এই ধরনের মানে হয়নি, এই ধরনের কোনো কমিশন গঠন হয়নি, বাংলাদেশেই প্রথম। তো এটি কী লাভ হয়েছে আমার জানা নেই। বিভিন্ন পার্টি, মানে নাম না জানা পার্টি, 2-1টা পপুলার পার্টি এই যে খালি মিটিং সিটিং করছে, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না। আসলে এইটা না করে যেটা যাদের জন্য প্রয়োজন ছিল, যেহেতু এটা একটা নতুন গভর্নমেন্ট, এটা একটা এক্সট্রা টাইপের গভর্নমেন্ট, এইটা অন্য গভর্নমেন্টের সঙ্গে মিল দেওয়ার কোনো সুযোগ নেই। এটা যাদের যেটা প্রয়োজন ছিল সেটাই করা উচিত ছিল, এবং সেটাই জুলাই সনদের মধ্যে ঢুকিয়ে দিয়ে এর জুলাই সনদ প্রকাশ করা। এবং এর সাংবিধানিক অধিকার বলা হচ্ছে যে যারা ক্ষমতায় আসবেন তারা করবেন, তারা এসে নাও করতে পারেন। এটা আসলে এটা কতটুকু কার্যকরী হবে এটা বলা আসলে ভেরি ডিফিকাল্ট। আর সবচেয়ে বড় কথা হলো যে ইউনূস সাহেবের এই জাতির উদ্দেশ্যে যে ভাষণটা তিনি দিয়েছেন অনেকবার, মানে ক্ষমতায় আসার পর 5 আগস্টের পর থেকে, উনি কখনো এই যে মানুষ, এই যে সরকারি কর্মকর্তা, এই যে ঘুষ খাওয়া, কাজে বাধা দেওয়া, ফাইল আটকায় রাখা, নানা রকম একটা কাজে গেলে একে ভয় দেখানো, প্রভোগ করা যে এটা হবে না ওইটা হবে, যে কোনো অফিস, ট্যাক্স অফিস, কর্পোরেশন অফিস, ওয়াশ অফিস, বিদ্যুৎ অফিস, মানে কি বলবেন আপনি। তো এই ঘুষ যাতে না চলে বা ঘুষ যাতে না খায়, ওনাকে আমি একবারের জন্য এটা হুঁশিয়ারি উচ্চারণ করতে দেখি। উনি একবারের জন্য সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বলেননি যে আপনারা মানুষকে হয়রানি করবেন না, কোনো অফিসের জন্য 10 টাকা ঘুষ দেওয়া না। এটা বললে কি অসুবিধা? বললে অ্যাটলিস্ট মানুষ, ঠিক বলবো না, মানে সরকারি কর্মকর্তারা মানে সচেতন হতো এবং তারা এই সাহসটা দেখাতো। মানে সরকারি অফিসে পরিষেবা, যে কোনো অফিসেই হোক, একজন জনগণের পরিষেবা পাওয়া তার রাইটস, এবং এই ন্যূনতম রাইটসটা সংরক্ষিত হয়নি। এবং এই নতুন সরকার এসে তারা একবারের জন্য উচ্চারণও করে, তাদের উচিত ছিল এটা উচ্চারণ করা। আমরা ফখরুদ্দিন গভর্নমেন্টকে অনেক কথা বলি, কিন্তু তাদের এই কয়েক বছরে কিন্তু অবশ্যই 10 টাকাও ঘুষ চলেনি। এবং দেখা গেছে যে এই হাসিনা গভর্নমেন্ট ইলেকটেড হওয়ার সাথে সাথে অফিসে আবার ঘুষ খাওয়ার মহোৎসব শুরু হয়ে যায়। চুরি মানে মানুষ দে গট দি ফ্রিডম, আরে মানে চুরি করার ফ্রিডম আর কি। এবং এখনও আমরা বলবো যে ইউনিট সরকারের সময় যতটুকু মানুষ কিছুটা ভয়ে আছে, না যে তা না, অনেক অফিসেই হয়তো তারা এতটা সাহস পায় না। কিন্তু এই যে ফেব্রুয়ারি নির্বাচন আসলেই হয়তো দেশে আবার সেই ঢালা ঘুষ খাওয়া, চুরি, মাস্তানি এবং প্রজেক্ট ওভার ভ্যালুয়েশন, আর আমি জানি না যে আবার আমাদেরকে
মানে পার্শ্ববর্তী দেশের দাবিদারিতে পড়তে হয় কিনা। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এবং আমরা যেন এরকম পরিস্থিতির মুখে আর একদম না পড়ি। তো সবার উপরে দেশ আল্লাহ।